নমস্কার বন্ধুরা। আজকে আমাদের বিশেষ অতিথি সাংবাদিক অজন্তা সিনহা। আমি খুব গর্বিত। আমার সাংবাদিকতার জীবন শুরু হয়েছিল অজন্তা দিকে দিয়ে। আহ তাই অজন্তা দিকে দিয়েই আজকে আমাদের অনুষ্ঠান শুরু। আর দ্বিতীয়ত, অজন্তা দি শুধু সাংবাদিক নন, অজন্তা দি একজন খুব বড় মাপের রবীন্দ্রসঙ্গীত শিল্পী। অনেক দিন গেছে অজন্তাদির অনুষ্ঠানে গেছি, অনুষ্ঠান দেখেছি, সেই অনুষ্ঠান কাভারও করেছি। তো আজকে এমনি আমি একটু ভয় ভয় আছি, কারণ অজন্তাদির সঙ্গে কাজ করেছি। তো মানে অজন্তাদি তখন আমার বস ছিলেন, এখনো এক ধরনের শিক্ষিকা। তো তাকে সামনাসামনি পেয়ে আমি এমনি নার্ভাস, তাও চেষ্টা করছি যতটুকু পারি আহ আপনাদের সামনে তুলে ধরতে। অজন্তাদি, তোমাকে স্বাগত। তুমি যখন যে সময় সাংবাদিকতার জগতে এসছিলে, তখন দেখা গিয়েছিল যে সাংবাদিকতা এত রমরমা হয়ে ওঠেনি। আমরা দেখতে পেয়েছিলাম তখন শুধু দূরদর্শন আর ইটিভি তো সবে শুরু হচ্ছে কি হচ্ছে না আমার ঠিক এখন মনে নেই। সময় নারীরা যে অন্দর থেকে সদরে যে পা রাখবে, তখন সেই সময় ৮০-এর দশক বা ৯০-এর দশক, ৯০-এর দশক বিশেষ করে আমার মনে আছে, তোমার সঙ্গে আমার যোগাযোগ সেই ৯০-এর দশকে। সেই সময় এটা কতটা কঠিন ছিল, এবং তোমার এই পেশাগত জীবনে প্রথম দিকে যে কতটা প্রতিবন্ধকতা তোমাকে ফেস করতে হয়েছিল। হ্যাঁ, শুরুতে একটা কথা বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে যে আমি সংবাদপত্রে চাকরি করতে আসার শুরুতেই কিন্তু আমি সাংবাদিকতায় প্রবেশ করিনি। আমার কাজটা ছিল বিজ্ঞাপনে। আমি ছিলাম প্রথমে, আমার চাকরিটা প্রথমে ছিল বিজ্ঞাপনে। এবং এই সূত্রে জাস্ট একটা কথা বলে দিই, আমার মনে হয় মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্ট হোয়াট এভার, পৃথিবীর প্রত্যেকটা মানুষের বোধহয় জীবনে একবার এই ফিল্ডটাতে কাজ করা দরকার। কারণ এই ফিল্ডটা এমন একটা টেম্পারামেন্ট তৈরি করে দেয় যে তারপরে আর কোনো কাজই আর অত কঠিন মনে হয় না। এটা আমি এই কথাটা এই জন্য বললাম যে বিজ্ঞাপন দিয়ে শুরু করে পরে সাংবাদিকতায় আসা হলেও বিজ্ঞাপনের অভিজ্ঞতা কিন্তু আমার সারা জীবন কাজে লেগেছে এবং আজও কাজে লাগছে। এবার সাংবাদিকতার প্রশ্নে আসি। আমি কিন্তু সাংবাদিক হব বলে সাংবাদিক হইনি, এটা প্রথমেই স্বীকার করে নেওয়া ভালো। লিখতে ভালোবাসতাম, লিখতে পারতাম, লেখালেখির বা লেখাপড়ার প্রতি আগ্রহ ছিল। আহ কার্যকারণে আমার সাংবাদিকতাটা শুরু হয়। যেটা হয়েছিল, আমার যেহেতু এইমাত্র তন্ময় যেটা বললো যে আমার একটা গানের ব্যাকগ্রাউন্ড ছিল, সেখান থেকেই যখন আমি বিজ্ঞাপনে কাজ করছি সেই সময়ও আমায় দিয়ে কিন্তু আমি যে হাউসটাতে চাকরি করতাম, সেখানকার যারা সাংস্কৃতিক বিভাগে যারা ছিলেন বা অন্যান্য মানে সাংবাদিকের মানে সম্পাদকীয় বিভাগ অন্যান্য সিনিয়র যারা ছিলেন, তারা মাঝে মাঝে আমায় দিয়ে লেখাতেন, নানা ধরনের লেখা। একজনের নাম এখানে বলা উচিত, সতীনাথ চট্টোপাধ্যায় ছিলেন তখন আমাদের সাংস্কৃতিক সম্পাদক। তিনি আমায় প্রায় বিভিন্ন ধরনের গানের রিভিউ করা বা অ্যালবাম রিভিউ করা, গানের অনুষ্ঠান রিভিউ করা, এসব করার দায়িত্ব দিতেন। আমার আজও মনে আছে যে বিজ্ঞাপনে চাকরি করার সময়েই আমি কিংবদন্তি শিল্পী মান্নাদের একটা ইন্টারভিউ করেছিলাম। সেই সুযোগটা কিন্তু সতীনাথ দা আমায় এনে দিয়েছিল। তো এইভাবে আমি কিন্তু একই সঙ্গে একটা দীর্ঘ সময় কাজ করেছি বিজ্ঞাপন বিভাগে, কিন্তু তারই সঙ্গে লেখালেখিও করেছি। তারপরে একটা সময়, যে নামটা না বললেই নয়, টুটু বসু আমাদের সংবাদপত্রের কর্ণধার তখন তিনি ছিলেন। তিনি একদিন বললেন যে অজন্তা খুব ভালো লিখছে, অজন্তাকে সম্পাদকীয় বিভাগে ট্রান্সফার করা হোক। এবং এটা তিনি বললেন আমাদের হাউসের যারা সিনিয়র সম্পাদকীয় পদে যারা ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে। তো সেই আমার একটা সুযোগ ঘটলো সাংবাদিকতায় আসা। মানে আমাকে উনি এই সুযোগটা করে দিয়েছেন বলে আমি সারা জীবন তার কাছে কৃতজ্ঞ। এবং তারপরে যে জার্নিটা শুরু হলো সেটা স্বাভাবিকভাবেই খুব কঠিন। মানে একটা তো যেটা তন্ময় বলল মেয়েদের জন্য, হ্যাঁ মেয়েদের জন্য পথটা আজও খুব প্রশস্ত নয়, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। যতই সময় এগিয়ে যাক আজও লড়াই মেয়েদের করতে হয়। কিন্তু যেটা বলার,
সেটা হচ্ছে যে আমি ভালো মন্দ দুটোই বলবো। যেমন নানা রকম বাধা এসেছে। প্রথম কথা হচ্ছে যে আমার হাউসেই সম্পাদকীয় বিভাগের অনেকেই ভাবতেই পারছিলেন না বা বিশ্বাসই করতে পারছিলেন না যে আমি বিজ্ঞাপনের লোক কি করে সাংবাদিকতা করব, বা আমি কিভাবে সম্পাদকীয় বিভাগে কাজ করব। হ্যাঁ, তো এই অবিশ্বাসটা কিন্তু শুরুতে ছিল তাদের আমার প্রতি। তাদের আমি দোষ দিই না, তার কারণ সত্যিই তো আমার তো সেভাবে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। ভালোবাসাটা ছিল, আর কাজ শেখার একটা অদম্য আগ্রহ ছিল। তার থেকেও বড় যেটা ছিল সেটা হচ্ছে আমার কাছে নিজেকে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত করা ছাড়া আর কোনো অপশন ছিল না। তার কারণ ততদিনে আমি আমার সিঙ্গেল লাইফ, মানে সিঙ্গেল ম্যারিড লাইফ, মানে আমি ওই বিবাহিত সম্পর্ক থেকে বেরিয়ে এসে একা থাকতে শুরু করি। সেটা ব্যক্তিগত একটা জায়গা, কিন্তু সেই কারণেই আমাকে যেহেতু কাজটা করতেই হবে, তাই আমি কে কি মনে করছেন, আমার প্রতি কেউ বিশ্বাস রাখছেন কি রাখছেন না সেদিকে না তাকিয়ে আমি আমার মতো করে কাজটা করে গেছি এবং হার্ডলস গুলো পার হয়েছি। এর পাশাপাশি অনেকের অসম্ভব সহযোগিতা পেয়েছি, যারা বিশ্বাস করতেন যে আমি পারি। তাদের মধ্যে একজন সতীন আড্ডা, যার নামটা এই মাত্র বললাম। তো সেইভাবেই আসলে আপনাকে একটা জিনিস, কি নারী কি পুরুষ সকলকেই যেটা মনে রাখতে হবে জীবনের যে কোনো ক্ষেত্রে, যে আমি পারি না বলে বসে থাকলে কেউ হাত বাড়াবে না। আমাকে পারতে হবে, এই কথাটা যদি আমরা নিজেদেরকে বলি, তাহলে কিন্তু আমরা দেখব যে বাধার হাতগুলোর থেকে অনেক বেশি এগিয়ে এসেছে সাহায্যের হাত। আপাতত এইটুকুই বলার। জানি না ঠিকঠাক বললাম কিনা। এই যে মানুষের যে শেখার অদম্য উৎসাহ, সেটা অজন্তাদির মধ্যে এখনো আছেন। এটা কিন্তু অজন্তাদি আপনাদের বলছেন না বা আমাকে বলছেন না জানি না ঠিকঠাক বললাম কিনা, এটা নিজেকে নিজে প্রশ্ন করছেন। এই আপনাকেই জানা আমার ফুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় যা রবীন্দ্রনাথ বলেছিলেন না, এটা হচ্ছে সেই জানা। কিন্তু এই যে কর্মক্ষেত্রে যে যখন তুমি এই বিজ্ঞাপনে, তখনই তোমার সাথে আমার পরিচয়, যখন বিজ্ঞাপনে তুমি কাজ করছো অজন্তা। এই বিজ্ঞাপনে যখন কাজ করছো, এটা একটা অদ্ভুত আমাদের জায়গায় যে ব্যাকগ্রাউন্ড নেই। ব্যাকগ্রাউন্ডের প্রয়োজনীয়তা আমি পরে আসব, কিন্তু ব্যাকগ্রাউন্ড তো অনেক কিছুরই নেই। আজকে অনেক বড় বড় যদি কিংবদন্তিদের জায়গায় আমরা দেখি, তাদেরও ব্যাকগ্রাউন্ড নেই। এটা কি ব্যাকগ্রাউন্ডটা বড় কথা, নাকি একটা লোককে ওই খাকরার জাত আমরা যেটা বলি না, মানে মানুষ যে একটা কিছু কেউ করছে উঠছে তাকে বসিয়ে দাও, এই যে একটা ডমিনেন্স, এটা সর্বক্ষেত্রে তো আছেই, মিডিয়াতে তো আমরা ফিল করি। এ ওকে ডমিনেট হচ্ছে ভাই, তার থেকে চূড়ান্ত ঊর্ধ্বে গিয়ে আবার তাকে মিষ্টি ভাষায় অন্যরকম ভাবে ডমিনেট করা, সেটা একটা জায়গা তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে আমি দুটো গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। একটা হলো যে টেম্পারামেন্ট। আমার মনে হয় যখনই আমি আহ, একটু স্রোতের বিরুদ্ধে হাঁটবো, মানে আমি ধরে নিচ্ছি যে একজন মহিলা ওই সময় যখন আমি সাংবাদিকতায় আসছি, আহ, সেই সময় এটা একটু স্রোতের বিরুদ্ধে হাঁটা ছিল, এবং ওই সেই তথাকথিত ব্যাকগ্রাউন্ড না থাকা তো বটেই। আমি একেবারে হাউসওয়াইফ থেকে চাকরি করতে এসেছিলাম। তো কিন্তু কি আমি জানতাম যে এখন আমি আর কোনো হাউসওয়াইফ নই। আমি আমার ঘরে আমার প্রয়োজনীয় যা ঘরোয়া কাজকর্ম বা যা কিছু সামাজিক সাংসারিক দায় দায়িত্ব পালন করার করব, কিন্তু যখন আমি কর্মক্ষেত্রে যেই মুহূর্তে পা রাখছি, তখন কিন্তু আমার ওই ঘরোয়া আমি একজন হাউসওয়াইফ ছিলাম, আমি পারবো কি পারবো না এই জাতীয় সমস্ত ভাবনাকে আমি বাইরে রেখে একেবারে সুইচ অফ করে আমি আমার কাজের জগতে প্রবেশ করতাম। এই টেম্পারামেন্টটা কিন্তু প্রথম সকলকেই তৈরি করতে হবে। এটা হচ্ছে আমার দিক থেকে আমার করণীয়, বা যে কোনো লড়াকু মানুষের দিক থেকে, বা যারা জীবনে দাঁড়াতে চাইছেন শুধু স্রোতের বিরুদ্ধে গিয়ে নয়, যেটা তথাকথিত স্রোতে যাওয়া, সেখানেও কিন্তু আপনার সামনে বাধাগুলো আসবে। সেই বাধাগুলো দূর করার জন্য প্রথম ওই টেম্পারামেন্টটা রাখতে হবে যে না, আমি এখানে একজন পেশাদার, আমি পেশাদারিত্ব মেনেই আমাকে নিজেকে এগিয়ে নিয়ে যাব এবং কাজ শিখবো। আহ এই কাজ শেখার কথাটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। মানে যতই আপনার উপর ডমিনেন্স, যে কথাটা বললো তন্ময়,
যে ভীষণভাবে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা, নানা রকমের পারমুটেশন কম্বিনেশন চলে, আমরা সবাই জানি। অযোগ্য প্রমাণ করার প্রচুর চেষ্টা চলে, বা কাজকে মূল্য না দেওয়া দিয়ে দিয়ে একটা হিউমিলিয়েশন তৈরি করা, এগুলো সবই চলে, আমরা এগুলো সবই জানি আমরা। এবার এই সমস্ত কিছু যদি আপনি প্রতিরোধ করতে না পারেন বা সহ্য করতে না পারেন, তাহলে আপনি বাড়িতে বসে কান্নাকাটি করুন, তাতে পৃথিবীর কারো কিছু আসবে যাবে না। কিন্তু যদি আপনি নিজেকে প্রতিষ্ঠা করতে চান বা নিজেকে প্রমাণ করতে চান যে না আমি পারি, এবং আমার পারাটার ক্ষেত্রে কোথাও কোনো বাড়তি সুবিধা নেওয়া নেই, আমি যোগ্যতা দিয়েই পারি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই বিষয়গুলোকেও সহ্য করতে হবে। এটা একটা দিক। আর ডমিনেন্স বা এই ধরনের রাজনীতি বা অন্যকে দমিয়ে দেওয়ার চেষ্টা, অন্যের গুণকে স্বীকৃতি না দেওয়া বা অন্যের কাজের ক্ষতি করা, অন্যকে এই যেটা কাকড়ার কথা বললো তন্ময়, পিছন থেকে টেনে নামানো, এই জাতীয় বিষয়গুলো কিন্তু চলবে। তার কারণ আমাদের চারপাশে না প্রচুর ইনসিকিউর মানুষজন রয়েছে। এরা এতটাই ইনসিকিউর যে এরা সবসময় ভয় পায় এই বুঝি আমার জায়গাটা চলে গেল। তো এই লোকজনকে ভয় পেয়ে লাভ নেই, তবে কৌশলটা তো করতেই হবে। এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু আর যাই হোক মন খুলে মেশার বা মন খুলে কথা বলার জায়গা নয়। কাজের ক্ষেত্রে পেশাদারি জগতে সাংবাদিকতা হোক বা অন্য যে কোনো, আপনাকে কিন্তু ওই কৌশলটা মেনে চলতেই হবে যে বলা কম শোনা বেশি। আর সত্যি মানে আক্ষরিক অর্থে কাউকে বিশ্বাস না করে চলা, মানে এইটা আমি কিন্তু একটা অপ্রিয় কথা বলছি, এখানে মিষ্টি মিষ্টি কথা বলে কোনো লাভ নেই। তার কারণ চরম বিশ্বাসভাজন মানুষটি কোন সময় বিশ্বাসঘাতকতা করবে কেউ বলতে পারে না। তো আমি তার শিকার কেন হব? তো সেক্ষেত্রে আমার মনে হয়, এবং বাড়তি কথা না বলা, যেটা আমার বিষয় নয়, যেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তার সঙ্গে না জড়ানো, একদম নিজের কাজে ফোকাস রেখে নিজের কাজটা এমন পর্যায়ে করা যে আপনাকে সংস্থা বা আপনার আশেপাশের লোকেরা যারা আপনাকে কিছুতেই জায়গাটা ছাড়তে চাইছে না, তারা ছাড়তে বাধ্য হচ্ছে এবং সংস্থা আপনাকে অপরিহার্য মনে করছে। তো আমি নিজে এই নীতি বা আদর্শ নিয়ে এতটা পথ চলেছি, এবং সাফল্য জিনিসটা খুব কি বলবো, মানে কোনটাকে সাফল্য বলে আমি আজও ঠিক বুঝে উঠতে পারলাম না। আমি এইটা বলতে পারি যে আজও নিজের ডাল ভাতটা নিজে জোগাড় করতে পারছি, মাথা উঁচু করে বেঁচে আছি, এবং শান্তিতে আছি, যেটা সবচেয়ে বড় কথা। এবং আমার কোনো আক্ষেপ নেই আমি কি পাইনি বা কি পেয়েছি। আর আরেকটা কথা আরেকবার বলে দেওয়া দরকার, এই যে হাত বাড়ায় না লোকজন, আমি যেটা বলেছি, আমি কিন্তু তার পাশে আরেকটা কথাও বলেছি যে অনেকেই হাত বাড়িয়ে দেন, তাদেরকেও আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাবো। তার কারণ হচ্ছে যে তারা হাতটা না বাড়ালে কিন্তু সম্ভব হতো না। সুতরাং মানে এইখানে কিন্তু ব্যক্তি আমাকেও কিন্তু ব্যালেন্স করতে হবে যে সত্যিকারে কাজের জগতে কারা আমার কাজের জগতের হিসেবে বন্ধু, এবং কারা আমার কাজের জগতের হিসেবে আমাকে পছন্দ করেন না বা আমার ক্ষতি করতে চাইছেন। এই এই বিষয়গুলো থাকবে, আমাকে কিন্তু সেই একটা সমন্বয় সাধন করতে হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে নিজের কাজের ফোকাসটা ঠিক রাখতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় খুব বড় কিছু ক্ষতি বা ভয় থাকে না। বিজ্ঞাপনের জগতে তুমি প্রথম প্রবেশ করলে, হ্যাঁ, কিন্তু তোমার খুব দক্ষতা ছিল হচ্ছে সঙ্গীতে, রবীন্দ্রসঙ্গীত। মানে তোমার সঙ্গে সাক্ষাৎকার করছি অথচ রবীন্দ্রসঙ্গীতের কথা আসবে না, সাক্ষাৎকারটা অসম্পূর্ণ থাকবে। তো রবীন্দ্রসঙ্গীতের মানে সেটাকে কেন তুমি মানে একটা পেশার জায়গায় নিলে না? কারণ তোমার যে দক্ষতা ছিল সেটা আর পাঁচজনের থেকে অনেক বেশি দক্ষতা, সেটা আমরা জানি। এখানে যেরকম একটা মানে কঠোর নিয়মের মধ্যে সংবাদপত্রে তোমাকে থাকতে হবে, কিন্তু তুমি যদি স্টেজ শো করতে, বিভিন্ন জায়গায় গিয়ে স্টেজ শো করতে, তোমার কিন্তু অতটা যে একটা আর পাঁচটা লোকের সঙ্গে যোজার যে ক্ষমতাটা, সেটা অনেক কম থাকতো। এবং তুমি যে অনেক ভালো থাকতে না, মানে গানটা গেয়ে সেটাই যদি তোমার পেশা হতো। রবীন্দ্রনাথের গান আমি তো একেবারে আমার শৈশব থেকে গাইছি। সত্যি কথা বলতে কি, মানে সঙ্গীত আমার অক্সিজেন।
এবার সঙ্গীতকে কেন পেশায় পরিণত করিনি সেই কথা বলার আগে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো যে অনেকের থেকে ভালো গাইতাম কথাটা আমি অ্যাপ্রুভ করি না। আহ ভালো মন্দ জানি না, কারণ যারা প্রতিষ্ঠিত তারা তারা নিশ্চয়ই আমার থেকে ভালো ভালো বলেই তারা প্রতিষ্ঠিত। আমি এটা একদমই বলতে পারি না যে তারা খারাপ আমি ভালো কিন্তু আমি প্রতিষ্ঠা পাই না, এটা হয় না। আসল কথা হচ্ছে ওখানেও কিন্তু আবার একটা টেম্পারামেন্টের ব্যাপার। আমার আমার মানে গান নিয়ে যেই জেদটা আমার সাংবাদিকতা করতে এসে আমার মধ্যে তৈরি হলো, গান নিয়ে কোথাও হয়তো সেটা আমার মধ্যে ছিল না। আসলে আহ, আমার গানটা আমার মধ্যে সহজাতভাবে এসেছে, কারণ আমার পরিবারে সবাই গান গাইতে পারে। এবার অতি সহজেই গান গাইতে পারাটা আমার মধ্যে ছিল, বা পরবর্তীকালে আমি খুব ভালো গুরুদের কাছে প্রশিক্ষণ নিই। তারা প্রত্যেকেই আমাকে অসম্ভব স্নেহ করেছেন, তাদের কাছে অনেক পেয়েছি। এবং অনুষ্ঠান আমি যে একেবারে করিনি তা নয়, পেশাদারি ভাবেও করেছি। কিন্তু আমি দেখলাম সেখানেও কিন্তু জায়গাটা কেউ ছাড়তে চায় না, মানে কেউই ছাড়তে চায় না, বা এমন শুধু ছাড়তে চায় না নয়, কেউ এগিয়েও দেয় না। মানে কার্যকারণে আমি এমন কাউকে পাইনি, যেটাকে আমরা বলি যে মানে অনেকের ক্ষেত্রেই একজন থাকেন যারা এই সাহায্যগুলো করেন। আমার ক্ষেত্রে সেটা হয়নি। হ্যাঁ, তবে আমি যতটুকু সুযোগ গান গাইবার পেয়েছি, কলকাতার সমস্ত বড় মঞ্চে গান গেয়েছি, টেলিভিশনে গান গেয়েছি, কলকাতার বাইরেও দুটি বড় শহরে, আহ দিল্লিতে ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে গান গেয়েছি, চণ্ডীগড়ে প্রাচীন কলা কেন্দ্রে গান গেয়েছি। সব জায়গাতেই মানুষ আমার গান শুনেছে, পছন্দ করেছে। সেইগুলো একটা খুব অসাধারণ অভিজ্ঞতা নিঃসন্দেহে। এবং সারা জীবন আমি এই চাকরি, যখন সংসারী ছিলাম সংসার করতে করতে গান গেয়েছি মঞ্চে, যখন আমি সংসার ছেড়ে একদম পেশাদারি জীবনে এলাম সেখানে এসেও আমি চাকরি করতে করতেই গান বাজনা করেছি। চিরকাল অফিস থেকে গিয়ে স্টেজে গান গেয়েছি, সবাই জানে এই সমস্ত কথা। এবার চাকরিটা তো যেটা বললাম, চাকরিটা চাকরি, সেখানে কিন্তু যতই বা প্রতিবন্ধকতা থাক বা রাজনীতি থাক বা লড়াই থাক, মাসের শেষে আমি কিন্তু একটা বেতন পাচ্ছি, যেটা কিন্তু আমার আর্থিক নিরাপত্তার কাজটা করছে। সঙ্গীতের ক্ষেত্রে কিন্তু আমার সেই অর্থবল ছিল না যে প্রথম দিকে আমি সেইভাবে কম টাকায় অনুষ্ঠান করব। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে আমার নাম হবে, নামটা ছড়াবে, এবং নাম ছড়ালে আমি তারপরে আরো অনুষ্ঠান পাবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেই রিস্কটা নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আর বোধহয় আমি কোথাও একটা প্রচ্ছন্ন ভাবে আমি বোধহয় সেটা চাইও নি। গানটাকে আমি বোধহয় শুধুমাত্র আমার আনন্দের জায়গাতেই রাখতে চেয়েছিলাম, আজও রেখেছি সেটাই। এবং মানুষের যে আমার গান শুনে ভালো লাগে, মানে সেটা যখন তারা প্রকাশ করেন, সেটা আমাকে একটা অনাবিল আনন্দ দেয়। আমার গুরুদের স্নেহ আমি পেয়েছি। তো এখানে একটা কথা অবশ্যই বলার, সেটা হচ্ছে যে একদম শুরুর দিকে এইরকম কিছু ঘটনা ঘটেছে যে আমার সঙ্গে আমার গান শুনে কোনো উদ্যোক্তারা আমার সঙ্গে হয়তো যোগাযোগ করেছেন, আমায় জিজ্ঞেস করেছেন আপনি কত নেবেন, আমি হয়তো একটা টাকা বলেছি। তারপরে তারা আমায় বললেন কিন্তু উনি আপনার থেকে অনেক বেশি নামি, উনি তো এই টাকায় করছেন। তো এই ব্যাপারগুলো কিন্তু হয়েছে। এবার সত্যি কি হতো, মানে সত্যি সেই নামী শিল্পী আমার থেকে কম টাকায় গাইছেন কিনা কোনো অনুষ্ঠানে, উদ্যোক্তারা সত্যি বলছেন কিনা আমি জানি না। আর গান বাজনার জগতের সকলেই আমার পরিচিত বন্ধু, ভাই বোন, দাদা দিদি। তো আমি তাদের বিরুদ্ধে আর কি বলবো? সুতরাং আমার কিছু বলারও নেই সত্যি কথা বলতে কি, কারণ আমি তাদের গুণমুগ্ধ, এটাই বলতে পারি। আমি যতটুকু গান নিয়ে যতটুকু এগোতে পেরেছি, যতটুকু যা করেছি, আমার বেশ কয়েকটি অ্যালবাম আছে। তো এখন যেহেতু অনেক রকম ইউটিউব চ্যানেল বা ইত্যাদি হয়েছে, সেসব জায়গাতেও আমি দেখেছি যে আমার গান বাজে। স্পটিফাইতে আমার গান আছে, এরকম আরো অনেক জায়গায় আছে। তো ঠিক আছে, মানে কোন রকম বাড়তি অশান্তি জীবনে না নিয়ে, কোন রকম গ্লানির আহ সম্মুখীন না হয়ে, গানটা আমাকে যতটুকু যা দিয়েছে আমি তাতেই খুশি। এবং তারপরেও
একটা কথা একটু বলতে ইচ্ছে করে, যে একটা লম্বা সময় খুব টানাপোড়েন থাকতো, মানে আমার কোনো লেখা পড়ে কেউ যদি প্রশংসা করতো আমি মনে মনে খুশি হতাম না, আমার মনে হতো যে আমার তো গান গাওয়ার কথা, আমার তো লেখার কথা নয়। এইটা কিন্তু হতো আমার, এটা আমি মিথ্যে বলবো না। কিন্তু একটা সময় এসে গেল যখন আমি নিজেকে বোঝাতে পারলাম যে আমাকে কিন্তু আমার ডাল ভাতের জোগাড়টা কিন্তু করে দিচ্ছে আমার লেখা এবং আমার এই চাকরি, আমার সাংবাদিকতা, যেটাই বলি। সুতরাং এর কাছে আমি অকৃতজ্ঞ হতে পারি না। গান আমার ভালোবাসার জায়গায় আছে, থাক, যতদিন পারবো গাইবো। আহ যেভাবে গাইছি, লোক যে যখন গাইতে বলছেন গাইছি বা ডাকছেন গাইছি, কখনো পেশাদারি ভাবে কখনো অপেশাদারি ভাবে। তো এইটুকুই থাক, এটাই বা কম কি, এটাও তো সবাই পায় না জীবনে। চমৎকার শুনছি আজকে। আজকে শুধু শোনা নয়, শুনতে শুনতে যেটা হচ্ছে, শেখা হচ্ছে আমাদের অনেক কিছু, বিশেষ করে জীবন সম্পর্কে বোধ, যে যেটুকু পাই সেটুকু নিয়েই আমরা সুখে থাকি। আমরা যদি এক্সপেকটেশনের মাত্রা চড়াই, কষ্ট পাবো আমরা নিজেই। এখন তো সাংবাদিকতার অনেক বিবর্তন হয়ে গেছে, যে প্রিন্ট মিডিয়া থেকে তোমার ভিজুয়াল মিডিয়া, তারপর আমরা যে কথা বলছি, সোশ্যাল নেটওয়ার্ক, অনেক তো চলে এসছে অজন্তা দি। এই যে আমূল যে বিবর্তনটা, এই আমূল বিবর্তনের মধ্যেও কি দেখতে পাচ্ছ যে সেই প্রতিবন্ধকতা, কি স্কোপ তো অনেক খুলে গেছে, কিন্তু স্কোপ অনেক খোলার সঙ্গে সঙ্গে প্রতিবন্ধকতা যেটা তুমি বলছিলে আমাকে, নিরাপত্তাহীনতা, এটা কি বাড়ছে নাকি আগের জায়গায় স্ট্যাটিক অবস্থায় আছে, নাকি যত স্কোপ বাড়ছে ততই মাকড়সার জাল বাড়ছে, ততই বা মাকড়সার জাল ছিঁড়ে আমাদের চলতে হচ্ছে? এই ব্যাপারটা যদি একটু আমাদের একটু বুঝিয়ে বলো, খুব ভালো হয়। আমার যেটা মনে হয় যে প্রযুক্তির আশীর্বাদ নিঃসন্দেহে অনেক অ্যাভিনিউ খুলে দিয়েছে, প্রচুর নতুন ধরনের কাজের সুযোগ হয়েছে। এবং এটাতে কিন্তু একটা জিনিস হয়েছে যে আমি কিন্তু বলবো ভালো হয়েছে, খারাপ আমি বলবো না। ডমিনেন্স আছে, থাকবে, ওই যে নিরাপত্তাহীনতায় যারা ভোগে তারা তো এটা করেই যাবে, সে যে ফিল্ডেই হোক না কেন। কিন্তু এই অনেকগুলো রাস্তা খুলে যাওয়াতে যেটা হয়েছে সেটা হয়েছে যে আমরা নানা রকম পরীক্ষা নিরীক্ষা নিজেদের নিয়েও করতে পারছি। এই যে আজকে আমরা কথা বলছি, এই যে স্বাধীনভাবে কথা বলছি, এই সুযোগটা কিন্তু আজ থেকে ওই 20-30 বছর আগে যে জায়গাটাতে আমরা ছিলাম তখন কিন্তু ছিল না। আজকে কিন্তু কোনো টেলিভিশনে আমি নিজে একটা সময়, লম্বা একটা সময় প্রচুর টেলিভিশন অ্যাঙ্কারিং করেছি। টেলিভিশন অ্যাঙ্কারিং করতে গিয়ে আমি দেখেছি যে সেখানেও কিন্তু আমাকে অনেক বিধিনিষেধের মধ্যে থেকে কাজ করতে হচ্ছে, এবং সেখানেও আহ, আমি কাকে অতিথি হিসেবে ডাকবো কি ডাকবো না, সব ক্ষেত্রেই একটা নিয়ন্ত্রণের ব্যাপার রয়েছে। সংবাদপত্রে যখন ছিলাম সেটা তো থাকতোই, সেগুলো তো ছিলই। আজকে আমার নিজেরও ইউটিউব চ্যানেল আছে, আমি যখন কাজ করছি আমি আমার পছন্দ মতো বিষয় নির্বাচন করতে পারছি, পছন্দ মতো অতিথিকে আমন্ত্রণ জানাতে পারছি। আজকে অনেক আহ, মানে প্রতিভাবান মেধাবী ছেলে মেয়ে বা নারী পুরুষ যেভাবেই বলি আছেন, তারা কিন্তু সেইভাবে প্রচারের আলোয় থাকেন না সবসময়, বা প্রচারের আলোয় যাবার সুযোগ পান না। আমি কিন্তু আমার অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, তারা আসছেন, তারা পারফর্ম করছেন, তারা তাদের কথা বলছেন। এই যে জায়গাটা তৈরি হয়েছে, এই যে এইটুকু আমি করতে পারছি, এবং আমার ইউটিউব চ্যানেল সাংঘাতিক জনপ্রিয় নয় এখনো, এখনো আমাকে অনেক দূর যেতে হবে, কিন্তু এই যে কিছু মানুষের কাছে অন্তত আমি পৌঁছতে পারছি, সেটা কিন্তু যদি এই নতুন জায়গাগুলো না থাকতো তাহলে কিন্তু আমরা পারতাম না। আহ একই সঙ্গে অনেক প্রতিভাবান ছেলে মেয়ে তারা কিন্তু মিডিয়ার কথাই যদি ধরি, তারা কিন্তু তারা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছেন, তারা এমনি প্রিন্ট মিডিয়াতে কাজ করছেন, টেলিভিশন চ্যানেলে কাজ করছেন, ওয়েব ক্ষেত্রে ওয়েব ওয়েব ওয়ার্ল্ডে কাজ করছেন, তারা পডকাস্টে কাজ করছেন। এই যে এত কিছু হচ্ছে, বা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে তারা যে নানা রকম প্রোডাকশন করছেন, তারা যে নিজেদেরকে বিকাশ করছেন, নিজেদেরকে প্রেজেন্ট করছেন, এবং শিখছেন কাজকর্ম, বা না শিখেও হয়তো কেউ কেউ আসছেন, সেটা নিয়ে আমি সুযোগ পেলে একটু বলবো। কিন্তু যাই হোক,
কাজ কিন্তু হচ্ছে, কাজের সুযোগটা বেড়েছে, এবং সেখানে কিন্তু ডমিনেন্সের জায়গাটা কিন্তু আমার মনে হয় কোথাও খানিকটা হলেও মানে সেইভাবে আর মনোপলি নেই। হ্যাঁ, যারা একদম একটা জায়গায় পৌঁছে গেছেন, সাংঘাতিক প্রতিষ্ঠিত, যারা মানে যাদের ছাড়া, যারা মনে করেন তাদের ছাড়া মিডিয়া অন্ধকার, মিডিয়া চলবে না, তারা আছেন, এখনো আছেন, তারা আগামী দিনেও থাকবেন। তারা তো সেই জায়গাটা করে নিয়েছেন, সেটা একটা করে একবার জায়গা করে নিলে শক্তপোক্ত, এবং তারা জানেন এই কায়দাগুলো কিভাবে শক্তপোক্ত জায়গা করে নিতে হয়। তো সেই তারা আছেন, থাকবেন, কিন্তু তার পাশাপাশি মানে আমার যেটা বলার, একটি বটগাছ যেমন আছে তেমন একটি চারা গাছও আছে, একটি গুল্মও আছে, একটি লতানো গাছও আছে। সকলেই আমরা কিন্তু এখন আছি, এবং এই থাকাটা সম্ভব হয়েছে কিন্তু এই নতুন পথগুলো খুলে যাওয়ার জন্য। অজন্তাদি, তুমি এই যে সাংবাদিকতা শেখা এবং না শেখা একটা বিষয় তুলে ধরলে আমাদের কাছে একটু আগে। অজন্তাদি, আমরা দেখেছি যে তুমি যখন সাংবাদিকতার জগতে এসছো, মানে সেই জগতে যখন ঢুকেছো, কাজ করতে 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 শিখেছো। আমাদের কলকাতা ইউনিভার্সিটিতে সাংবাদিকতা ছিল, তবে এটা বলতে বাধ্য হচ্ছে যে তখন সেই সময় মানে 97 যখন গ্রাজুয়েশন করেছি সেই টাইমে, তখন সাংবাদিকতা যা পড়েছি কাজের জগতে এসে দেখেছি যে কোনো কাজে লাগে না, জাস্ট এটা একটা থিওরি মাত্র, কোন রকম কোনো কাজে লাগে না। এখনকার সিলেবাস সম্পর্কে আমি ওয়াকিবহাল নই, আমি জানি না। এবং এখন বিভিন্ন জায়গায় খুললেই দেখা যায় যে অনলাইন কোর্স, মানে অনলাইন কোর্স করছেন। তোমার একটা দীর্ঘকালীন সাংবাদিকতার অভিজ্ঞতা আছে, তুমিও অনলাইন মানে কোর্সে করাও, শিক্ষা দাও মানুষকে কি করে আর্টিকেল লিখতে হবে, কি করে ফিচার লিখতে হবে, আমার চোখে পড়েছে সেটা। আবার এমন লোকও আছে যে দুদিন হয়তো একটা কোনো লোকাল পত্রিকা বা লিটল ম্যাগাজিন লিখে সেইখানেও সে একটা কোর্স করাতে শুরু করে দিচ্ছে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে এখনকার যে প্রজন্ম, সে তো এই সোশ্যাল মিডিয়ার সুফল কুফল দুটোই তার উপর প্রভাব পড়ছে। এবার ছাত্রছাত্রীরা কিভাবে সঠিক জায়গার সন্ধানটা পাবেন? একটা সময় ছিল যে বিশ্ববিদ্যালয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা পড়ানো হতো না, মানে তখন বেশিরভাগ ছেলে মেয়ে হয়তো সাহিত্য বিভাগ থেকে বা অর্থনীতি থেকে বা পলিটিক্যাল সায়েন্স থেকে তারা সাংবাদিকতা মানে পাশ করে বা মাস্টার্স করে তারা সাংবাদিকতা করতে আসতেন। অনেক সায়েন্স স্ট্রিম থেকেও প্রচুর ছেলে মেয়ে আসতো সেই সময়, আমাদের সময় কথা। তো পরবর্তীকালে আমার যেটা মনে হয়, যখন সাংবাদিকতা পড়ানো হতে শুরু করলো, সাংবাদিকতা মানে জার্নালিজম, মাস কম যাই বলি না কেন, পড়ানো শুরু হলো, তখন আরেকটু আমরা এক ধাপ এক্ষেত্রে এগোলাম। কিন্তু যেটা তন্ময় বললো যে ওই কোর্সের পড়াশুনো আর কাজ করতে এসে দেখলাম আকাশ পাতাল পার্থক্য। এই অভিজ্ঞতাটা আমারও হয়েছে। আমি নিজে কোর্স করিনি, আমার বলতে কোনো দ্বিধা নেই, আমার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়নি। আমি কোনো ক্রমে ওই গ্রাজুয়েশনটুকু করেছি, তার কারণ আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়। তো যাই হোক, আমার কিন্তু পুরোটাই কাজ করতে করতে শেখা, একদম কাজ করতে করতে শেখা। আমি আমার সিনিয়রদের কাছে শিখেছি, আমি আমার জুনিয়রদের কাছে শিখেছি, আমি আমার মানে সহকর্মী যারা আমার সমবয়সী তাদের কাছ থেকে শিখেছি। আমার কোথাও কোনোদিন কোনো শিখতে লজ্জা ছিল না। এটা আমার আমার নিজের মনে হয় এটা আমার কাছে একটা আশীর্বাদ যে আমার এই লজ্জাটা ছিল না। আমি অনেক জুনিয়রের কাছেও অনেক শিখেছি। তো আমার যেটা মনে হয়েছে যে এই যে কোর্সের সঙ্গে ফিল্ডে কাজ করতে গিয়ে যে পার্থক্যটা হয়, এটা আমাদের দেশে বোধহয় অধিকাংশ ক্ষেত্রেই প্রযোজ্য, যে আমাদের আমাদের পাঠ্যক্রম বা আমাদের সিলেবাস এখনো সেইভাবে ওই ওইভাবে করা হয় না যে একজন ছাত্রছাত্রী তারা মানে সে এই জায়গাটাতে আমরা এখনো অনেকটা পিছিয়ে আছি যে আমরা কাজে সেটা প্রয়োগ করতে পারি। সেই শিক্ষাটা কিন্তু এখনো আমাদের, সেই পাঠ্যক্রমটা এখনো এখানে তৈরি হয়নি। এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। আগামী দিনে হয়তো সেটা হবে, আশা করা যায়। এবার হচ্ছে যে এই যে প্রাইভেট বিভিন্ন সংস্থা বা ব্যক্তিগত স্তরে যে শেখানো, যেটা আমিও করছি, সেটা সেই প্রশিক্ষণটার কথায় যাওয়ার আগে আমি বলবো প্রশিক্ষণটা কেন জরুরি।
আমি যখন প্রথম এই কাজটা শুরু করলাম তখন বেশ কয়েকজন, যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমরা সবাইকে সবকিছু জানাই, আমিও সেখানেই জানিয়েছিলাম আমার নিজের ফেসবুক অ্যাকাউন্টে যে আমি একটা এরকম শুরু করতে চলেছি। তখন অনেকেই ব্যঙ্গ করেছিলেন রীতিমতো যে লেখা আবার শেখা যায় নাকি, লেখাটা তো একটা জন্মগত প্রতিভা। আমি এই কথাটা একেবারেই মানি না। জন্মগত প্রতিভা তো থাকতেই হবে, কিন্তু তার সঙ্গে টেকনিকটা শিখতে হবে না, ব্যাকরণটা শিখতে হবে না। এবং এই ব্যাকরণটা কিন্তু শুধু ভাষার ব্যাকরণ নয়, ভাষার একটা একটা ভাষার ব্যাকরণ, আর সেই ভাষা নিয়ে যখন সাংবাদিকতা করা হচ্ছে তার ব্যাকরণ, এই দুটোও কিন্তু অনেক আলাদা। এবং এগুলো কিন্তু শিখতে হবে। আজকে আমি বাংলা লিখতে পারি সেটা একটা জিনিস, বা আমি ইংরেজি লিখতে পারি সেটা একটা বিষয়, কিন্তু আমার লেখা বাংলা বা ইংরেজি একটা কোনো বিশেষ বিষয়কে প্রতিষ্ঠা করবে, বা সেই প্রতিষ্ঠিত বিষয়টি অগণিত পাঠক, দর্শক, শ্রোতা যাই বলি তাদেরকে কনভিন্স করতে পারবে, বা তাদের কাছে কোনো বার্তাকে সঠিক মাত্রায় পৌঁছে দিতে পারবে, এই বিষয়গুলো জানতে হবে না, শিখতে হবে না। আমরা কিন্তু কাজ করতে করতে এই জিনিসটা শিখেছি। কারণ একদম প্রথমে আমি যে লেখা লিখতাম, সেই লেখা যখন আমার সিনিয়ররা কারেকশন করে ছাপতেন, তখন কিন্তু সেই লেখা আমি নিজে দেখতাম যে কোথায় কোথায় কি কারেকশন করা হয়েছে, কি চেঞ্জ করা হয়েছে, সেইগুলো থেকেই কিন্তু আমার শেখা। এবং পরবর্তীকালে যখন আমি একটি পাতার দায়িত্বে এলাম, এবং এই যে তন্ময় বা আরো অনেক ছেলে মেয়ে যারা সেই পাতায় লিখতো, এবং ওদের লেখা দেখতে দেখতে, ওদের লেখা কারেকশন করতে গিয়ে বা সম্পাদনা করতে গিয়ে, এডিট করতে গিয়ে কিন্তু সেখানেও কিন্তু আমার একটা নিজস্ব একটা প্রশিক্ষণ পর্ব, বা নিজস্ব একটা ওই নিজেকে এক্সপ্লোর করা, যে আমি কতটা বুঝতে পারছি বিষয়টা, সেইটার একটা কিন্তু পরিক্রমণ চলেছে। সুতরাং সমস্তটাই কিন্তু প্রশিক্ষণ, আদান প্রদান, পড়াশোনা, লেখা, সবকিছু এটা কিন্তু একটা মানে আমি খুব, আমার একটা জন্মগত প্রতিভা রয়েছে আমি লিখে ফেললাম, তা হয় না, শিখতে হবেই তোমাকে। হ্যাঁ, তো এবং যেটা তন্ময় বললো যে ইউনিভার্সিটিতে যেটা শিখেছিলাম আর যেটা কাজ করতে গিয়ে দেখলাম, সেই জিনিসটা আমিও দেখেছি যে মানে আমার যে আক্ষেপ ছিল যে আমি ইউনিভার্সিটি যেতে পারিনি, সেই আক্ষেপ একটা সময় আমার চলে গেল। কারণ আমি দেখছি যারা এমএ পাস করে বিভিন্ন ইউনিভার্সিটি থেকেই পাঠানো হচ্ছে আমাদের কাছে ইন্টার্নশিপ করার জন্য, আমি দেখছি তাদের মানে তারা একটা শুদ্ধ গদ্য লিখতে পারে না। হ্যাঁ, কি তারা সাংবাদিকতা কি করবে, এটা তাদের দোষ কিন্তু নয়, তাদেরকে শেখানো হয়নি যে বেসিক গদ্যটা তো আগে লিখতে জানতে হবে, তারপরে তো সেটাকে আমি বিষয় অনুযায়ী বিন্যস্ত করব এবং সেভাবে প্রকাশ করব, এই যে ব্যাপার। তো এইভাবে আমার মনে হয় যে প্রশিক্ষণ একটা অতি জরুরি, এবং সেটা অবশ্যই একটু ফলিত ক্ষেত্রে প্রশিক্ষণ হলে ভালো হয়। তুমি খুব ভালো লেখো বলে আমি একজনকে খুশি করতে পারি, কিন্তু তোমার এই লেখাটা পাঠক পড়বে কেন, এই প্রশ্নটা তাকে করা, বা নিজে একটা লেখার পর নিজেকে এই প্রশ্নটা করা যে আমি যেটা লিখলাম আমার লেখাটা কি পাঠক পড়বে। তো এই জায়গাটা কিন্তু আমরা, কারণ হচ্ছে আমরা কিন্তু পাঠকের জন্য লিখছি, বা আজকে আমি যখন কোনো টেলিভিশন বা কোনো অডিও মাধ্যমে কিছু করছি, সব ক্ষেত্রে কিন্তু দর্শক, শ্রোতা, পাঠক যাই বলি, যারা আসলে উপভোক্তা, যারা পয়সা দিয়ে কাগজটা কেনেন বা পয়সা দিয়ে সমস্ত কিছু উপভোগ করেন, এই এই খবর বা বিনোদন যাই বলি, তাদের কিন্তু অধিকার আছে যে তারা একটা সঠিক জিনিস পড়তে পারবেন বা জানতে পারবেন। তো আমি যদি প্রশিক্ষিত না হই, আমি কি করে সেটা পরিবেশন করব, এটা তো এক নম্বর। আর আমি যখন কোর্সটা শুরু করি, আমার নিজের অভিজ্ঞতার কথা বলি, যে আমার ভাবনাতে এটাই ছিল যে কেউ হয়তো লিখতে চায়, লেখার ইচ্ছে আছে, আগ্রহ আছে, সেই লেখা শিখতে চায়, কিন্তু সে কোনো কারণে সেই সুযোগটা পায়নি। আমি যদি একটা সেই রকম কোর্স করি যেটা একেবারে সেই কলেজ ইউনিভার্সিটির মতো না হলেও সেখানে আমার যে অভিজ্ঞতা লব্ধ শিক্ষা, সেইটা আমি তাদেরকে প্রদান করতে পারি, তাদেরকে দিতে পারি, এবং তাদের দুর্বলতাগুলো বুঝে, তাদের দুর্বলতা এবং তাদের যোগ্যতা, এইগুলোকে বুঝে ব্যালেন্স করে যে কাকে কোনটা বেশি করতে হবে, কাকে কোনটা কম করতে হবে, এই ব্যাপারটার মধ্যে দিয়ে আমি গিয়েছি। এবং বলতে দ্বিধা নেই, আমার
প্রথম কথা হচ্ছে একটা গ্রুপের ক্লাস আমি করি, 3টে ব্যাচ, 3 নম্বর ব্যাচ এখন চলছে। এবং তাছাড়াও আমি স্পেশাল ক্লাসও করাই এককভাবে, সেখানেও অনেকে ক্লাস করছেন। একটা জিনিস আমি বলতে পারি যে ভাষা শেখাটা এবং আহ, সাংবাদিকতার ভাষা শেখা, যেভাবেই এই জিনিসটা দেখি না কেন আমরা, সেটা কিন্তু আসলে আমাদের চরিত্র গঠনে একটা বিরাট ভূমিকা নেয়। সুতরাং আমি কোনো সংবাদপত্রে লেখার সুযোগ হয়তো পেলাম না, তার জন্য কিন্তু আমার এই প্রশিক্ষণটা ফেলা যাচ্ছে না বা বৃথা হচ্ছে না। তার কারণ আমি হয়তো অন্য কোনো কাজ করছি, সেক্ষেত্রে আমার যে মানে কমিউনিকেশন স্কিল বা আমার যে নিজেকে কোথাও গিয়ে দাঁড়িয়ে নিজের বিষয়টাকে প্রকাশ করার যে ক্ষমতা, আমার ভাষা শিক্ষা বা সাংবাদিকতার শিক্ষা কিন্তু সেখানে আমাকে সাহায্য করছে। আর যদি খুব কঠোর বাস্তবের কথা বলি, যে সুযোগের কথা, সুযোগের জায়গাটা এখনো তো ভীষণ কম। সেটা হচ্ছে মানে যেখানে আর কি মানে আহ, মানে উপার্জনের জন্য আমি সুযোগ যেখানে পেতে চাই, এবং সেটা সেই লক্ষ্যটা থাকা উচিত। সেই লক্ষ্যটা না থাকলে আমি বলবো না যে শৌখিন স্তরে আপনারা শিখুন বা করুন বা তোমরা করো, কিন্তু আহ, একটা জিনিস বলতে পারি যে এখনো সেই সুযোগটা কম। তার কারণ এখনো সেই ওই কিছু লোকের ডমিনেন্স চলছে বলেই সেই সুযোগটা কম। কারণ আমরা এখনো জানি আমাদের এখানে, বিশেষ করে আমাদের দেশে, এইটা আমার বলতে কোনো দ্বিধা নেই যে এখানে আহ, কাজের লোক আর আমার লোক, এই ব্যাপারটার মধ্যে সমস্ত প্রতিষ্ঠানেই একটা ভীষণ একটা থাকে একটা ব্যাপার যে ও একটা গুণী লোক, ও একটা ভালো লেখক বা ভালো রিপোর্টার বা ভালো ফিচার লেখক, সেটার থেকেও ক্রাইটেরিয়া হয়ে যায়। যারা আর কি অথরিটিতে থাকেন তাদের কাছে সেটার থেকেও অনেক সময় ক্রাইটেরিয়া হয়ে যায় যে একে আমি পছন্দ করি, একে আমি পছন্দ করি না। এই যে জিনিসগুলো আমাদের এখানে এখনো ভীষণ ভাবে রয়েছে, যতদিন এগুলো থাকবে ততদিন আমরা কোয়ালিটি কাজও পাবো না, এবং কোয়ালিটি মানে প্রোডাকশনও হবে না কিন্তু, এবং ভালো লোকেরা সুযোগ পাবে না যদি না তাদের সেই পছন্দসই হওয়ার যোগ্যতা তাদের থাকে। এখন কথা হচ্ছে যে তাহলে কি করণীয়? মানে এখানে তো শুধু নিরাশাবাদের কথা বলে লাভ নেই। যেটা করণীয় সেটা হচ্ছে সেই আবারও যোগ্যতা বাড়ানো এবং যোগ্যতা বাড়ানো, এবং এবং হচ্ছে টেম্পারামেন্টটাকে তৈরি করা, যে নিশ্চয়ই কোনো একদিন সুযোগটা আসবে, এবং আহ সুযোগটা এলে আমি তার সদ্ব্যবহার করার জন্য নিজেকে প্রস্তুত রাখি। আজকাল আরো যেটা ভালো ব্যাপার হয়েছে সেটা হচ্ছে যে নিজস্ব ব্লগ তৈরি করার সুযোগ হয়েছে, নিজস্ব ইউটিউব চ্যানেল করার সুযোগ হয়েছে। এই সমস্ত জায়গাগুলোতেই গুলোর মাধ্যমেই আমরা নিজেদেরকে বিকাশ এবং প্রকাশ দুটোই করতে পারি। তো সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। আর প্রশিক্ষণ ছাড়া আহ প্রশিক্ষক হওয়া সেটা তো একটা ক্রাইম, একটা অপরাধ। মানে আমি নিজেই কিছু জানি না কিন্তু আমি মানে একটা ট্রেনিং ইনস্টিটিউট খুলে বসলাম, সেটা তো একটা অপরাধ। এবার ছেলে মেয়েরা সেটা কি করে বুঝবে? মুশকিল হচ্ছে এখন একটা হচ্ছে ওই বিজ্ঞাপনে মুখ ঢেকে যায় যুগ, যার ফলে আহ বোঝা মুশকিল যে সত্যি কে শেখাতে পারেন আর কে পারেন না। আমার বক্তব্য হচ্ছে যে আপনারা একটু যাচাই করে নিন, এবং সব থেকে বড় কথা, নিজেকে প্রবঞ্চনা করবেন না। নিজেকে প্রবঞ্চনা করবেন না যে আমি তো এরকম একটা বড় জায়গায় এত লক্ষ টাকা দিয়ে শিখলাম, আমি নিশ্চয়ই কিছু শিখেছি বা শিখছি বা শিখে যাব বা শিখে গেছি। না, সেটা না করে যে সত্যি আমি প্রথম কথা নিজেকে প্রশ্ন করা, আমি কি শিখতে চাই, আমি কি করতে চাই, সেই জায়গাটা পরিষ্কার করা নিজের কাছে। এবং আমি যদি পেশাদার হতে চাই, তাহলে অন্তত একজন পেশাদারি ক্ষেত্রে অভিজ্ঞ মানুষ, বা যার একটা রেপুটেশন আছে, যার একটা সুনাম আছে, যে তিনি অন্তত তার কেরিয়ারে কাজটা ফাঁকি দিয়ে করেননি, এমন মানুষ প্রচুর রয়েছে। তাদের কাছে আমরা শিখি এবং তাদের কাছে যাই যদি তারা শেখান। এবং আরেকটা জিনিস হচ্ছে যে পড়াশুনো করার সুযোগটা তো এখন অনেক বেড়ে গেছে ডিজিটাল প্ল্যাটফর্ম আসার ফলে। এখন আমাদের সবসময় লাইব্রেরিতে না গেলেও চলে। আমরা অনেক কিছুই আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমরা পড়তে পারি, শিখতে পারি। সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের সাবধানী হতে হবে, সচেতন হতে হবে। মোট কথা, আমি যে আধার, আমার আধারটা যদি প্রস্তুত না থাকে, আমি যদি নিজেকে
প্রস্তুত না করতে পারি এই ভেবে যে হ্যাঁ আমি তো আর ছোট বাচ্চা নই যে আমার অ আ ক খ আমি শিখছি তখন আমাকে কেউ ভুলভাবে অ আ ক খ শিখিয়ে দিচ্ছে, আমি তো ততটা ছোট আর নই, আমি তো একটু বড় হয়েছি, সেক্ষেত্রে আমি চারপাশের পৃথিবীটা দেখে আমি যদি মানে নিজেকে বিবেচনা না করি বা নিজেকে সেই জায়গায় না যাই যে আমি বুঝতে পারবো যে আমি কি শিখতে চাই আর আমি কি শিখছি এবং শেখাটা কত জরুরি সেইটা, এবং আমি আত্মপ্রবঞ্চনা করি যে না আমি তো শিখে গেছি বা আমি পড়াশোনা করলাম না, আমি ফাঁকি দিয়ে একটা ডিগ্রি বাগিয়ে নিলাম বা ফাঁকি দিয়ে কোথাও একটা চাকরি বাগিয়ে নিলাম, সেটা কিন্তু ইন দ্য লং রান মানে দীর্ঘস্থায়ী হতে পারে না, এটা আমি বিশ্বাস করি। যদি তাই হতো তাহলে আমি সার্ভাইভ করতাম না। আমি তো আবারও বলছি আমার কিছুই ছিল না অদম্য শেখার ইচ্ছে ছাড়া। তো আমি এখনো শিখি। এই যে নতুন যুগের যে প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্মে আমি যে কাজ করছি, আমি যে অনলাইনে ক্লাস করাচ্ছি, সেটা তো আমার বয়সের মানুষদের সময় ছিল না, কিন্তু আমি শিখলাম। তো আপনাকে সময়ের সঙ্গে যেতে হবে আর সত্যিটাকে স্বীকার করতে হবে, সত্যিটাকে বুঝতে হবে। কিছু বলার আমার ভাষা নেই, কারণ অজন্তাদি যেভাবে শেখার কথাটা বললেন, তারপরে আমি যাই বলি সেটাকে অতিকথন বলে মনে হয়। অজন্তাদি একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে আমরা তো এখনো অত ছোট নেই। জানি না আমি এখন মানে কত ছোট আছি বা নেই, সেটা বলবেন আপনারা আমাদের অনুষ্ঠান দেখে, অন্তত জানাবেন কেমন লাগলো আজকের এই সামগ্রিক অনুষ্ঠান। একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন অজন্তাদি, যাদের ইন্টারভিউ করে আমরা শিখতে পারতাম। মানে শুধু ইন্টারভিউ মানে তো এই না যে একজনকে খুব একটা প্রশ্ন করে একটা প্যাচে ফেললাম, এই দেখি এবার কি বিতর্ক আসে, এখন অধিকাংশই তাই দেখি আমি, সেটা না। যেরকম অজন্তাদি করেছেন, মান্নাদের ইন্টারভিউ করেছেন। আমার মনে আছে অজন্তাদি একটা ইন্টারভিউ করেছিলেন রামকুমার চট্টোপাধ্যায়ের অনেকদিন আগে, যেখানে কাজী নজরুল ইসলামের কথা রামকুমার চট্টোপাধ্যায় বলছেন। সেটা আসলে এগুলো ইন্টারভিউ না, এগুলো হচ্ছে একটা লার্নিং প্রসেস। ওই জন্য প্রত্যেকটা ইন্টারভিউ আমার কাছে একটা লার্নিং প্রসেস। এবার অজন্তাদির কথা দিয়ে আমি অনুষ্ঠান শেষ করব। আপনারা অবশ্যই জানাবেন অনুষ্ঠানটি কেমন লাগলো। এবার অজন্তাদি, এবার তুমি তোমার কথা বলো, আমি অনুষ্ঠানটা শেষ করবো। কথা একটাই বলার যে নৈরাশ্যবাদের একটা আবহ নিঃসন্দেহে তৈরি হয়েছে আমাদের চারপাশে, কিন্তু হেরে গেলে তো চলবে না, বেঁচে থাকতে হবে, হেরে গেলে চলবে না, এবং মাথা উঁচু করে বেঁচে থাকতে হবে। এবং সত্যি কথা বলতে কি, নিজেকে জানাটা না বারবার করে আমি বলবো ভীষণ জরুরি, যে আমি কি চাই, আমি কি বাড়ি গাড়ি চাই এবং বাড়ি গাড়ি পাওয়ার জন্য আমি কি আহ যা যা খুশি তাই করতে পারি, মানে সেটা আমি ভালো মন্দ বলছি না, কিন্তু আমার ওপরে যা টার্ম ডিকটেট করা হবে আমি কি সেটাই মানবো, নাকি আমি মাথা উঁচু করে সসম্মানে স্বাধীন চেতা হয়ে বেঁচে থাকবো, যে ক্ষেত্রে আজকে আমি 70-এর কাছাকাছি আমার বয়স, আমি আজও ঘুমের ওষুধ ছাড়া রাত্রিবেলা ঘুমাই। এই কথাটা আমি খুব গর্বের সঙ্গে বললাম এই জন্য যে আমার কোনো গ্লানি নেই, কোনো আক্ষেপ নেই, কোন রকম নিরাপত্তা বোধের অভাব নেই। আমি তো একজন রিটায়ার্ড পার্সন, আমাকে আর্থিক কারণে লড়াই করতে হয় আজও, কিন্তু আমি নিরাপত্তা বোধের অভাবে ভুগি না, অথবা আমি ঈর্ষা করি না তাদের যাদের অনেক আছে। থাকতেই পারে তাদের হয়তো এমন কিছু যোগ্যতা আছে যেটা আমার নেই, তার জন্য তারা অনেক করে নিয়েছেন জীবনে বা পেরেছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে তারপরেও যদি আমার মনে হয়, এত পাওয়ার পরেও যদি আমার মনে হয় যে ও আমার থেকে বেশি পেলো, আমি কম পেলাম, এইটা ভেবে আমি যদি নিজেকে টর্চার করতে থাকি, অত্যাচার করতে থাকি, এবং যদি আমাকে যদি আমি নিজেও ভালো থাকছি না, অন্যকেও ভালো রাখছি না, এই জীবন দর্শনে আমি বিশ্বাস করি না, এবং এই জীবন দর্শন কাউকে ভালো রাখতে পারে না, সমাজকে ভালো রাখতে পারে না। সুতরাং দিনের শেষে নিজেকে চেনাটা ভীষণ জরুরি, 1 নম্বর। 2 নম্বর, কোনো কাজের ক্ষেত্রেই প্রশিক্ষণ ছাড়া সম্ভব নয়। 3 নম্বর, অতি পুরনো কথা কিন্তু ভীষণ জরুরি, চালাকির দ্বারা মহৎ কর্ম কেন, কোনো কর্মই হয় না। যারা ডমিনেট করছেন আজ, তারা কালকে নাও থাকতে পারেন। আজকে কেউ কি ভাবতে পেরেছিল যে ইন্দিরা গান্ধীকে তার নিজের দেহরক্ষীরা হত্যা করবে? তিনি তো ক্ষমতার চরম জায়গায় ছিলেন। তো সুতরাং এইটা একটা শিক্ষা যে
কোনো কিছুই চিরন্তন নয়। তাহলে যে কটা দিন আমি বেঁচে আছি আমি একটু মনের শান্তি প্রাণের আরামে বেঁচে থাকি এবং অন্যদেরকেও সেই মনের শান্তি প্রাণের আরামটা দিই। আর যদি আমার কিছু শেখানোর যোগ্যতা থাকে আমি তাহলে শেখাই। আজকে শুধু যে ক্লাসের মাধ্যমেই শেখাচ্ছি তা তো নয়। আজকে তন্ময়রা যখন আমার কাছে লিখেছে, আমার কাছে ওরা প্রত্যেকে যে কজন ছেলে মেয়ে লিখেছে তাদের মধ্যে এখন অনেকেই প্রতিষ্ঠিত। তারা প্রচুর বকা খেয়েছে আমার কাছে, আমি তো নির্দ্বিধায় তাদের বকেছি। তার কারণ আমার মনে হতো যে তাদেরকে বকার আমার অধিকার আছে এবং আমার দায়িত্ব আছে তাদেরকে বকে তাদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়া, তাদের সত্যিকারের যোগ্যতাটাকে প্রতিষ্ঠিত করা বা তাদের সেই গুণগুলোকে বিকশিত করতে সাহায্য করা। এটুকু বলেই শেষ করব। নমস্কার, শুভরাত্রি।